আমি খাবো না এই বাচ্চাদের খাবার। কষা মাংস আর ভাত আনো, যাও। সামিনা বেগম বিছানায় বসে চামচ তুলে মুখের সামনে ধরে বলে, আমার সোনা মেয়ে, এটা আপাতত খাও। তোমার তো শক্ত খাবার খাওন বারণ। নরম করে কম জাল দিয়ে মাংসের খিচুড়ি চড়িয়েছে সুরেলা। রূপসা গোমরা মুখ বানিয়ে অনেক কষ্টে 2-3 চামচ গিলে নেয় আর নেয় না। সামিনা বেগমও জোর করেন না, পানি খাইয়ে মেয়ের মাথায় চুমু দিয়ে বলেন, রিজ একটা প্রস্তাব দিল, আমার বেশ মনে ধরেছে জানিস। আতঙ্কে রূপসার মুখ নীল হয়ে আসে। রিজ ভাইয়ের পেটে পেটে এত, তার ঘটকালি শুরু করে দিয়েছে। নিশ্চয়ই ওই নিম গাছ ওরফে সাদমান ভাইয়ের মতো কাউকে ধরে আনবে। সে থমথমে গলায় বলে, আম্মা, আমি এখনই বিয়ে করব না। আমি অনেক পড়বো, ডাক্তার হব একদিন। তুমি রিজ ভাইকে মানা করে দাও। সামিনা বেগম হেসে ওঠেন মেয়ের কথায়, গাল টিপে বলে, নাক টিপলে দুধ বেরোবে। তোকে কে বিয়ে করবে শুনি? তোকে অনেক পড়াবো। ছবিকে তো পড়াতে পারিনি, তবে তোকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। রিজ বিয়ের প্রস্তাব দেয়নি। রূপসা যেন স্বস্তি ফিরে পেল। সামিনা বেগম আবারও বলতে শুরু করেন, রিজ বলল যে এসসিটা কোনো মতে এখান থেকে দে, সামনের বছর তোর মামার কাছে পাঠাবো, সেখান থেকেই তুই পড়বি। রূপসার চোখ ভরে ওঠে, অবাক সুরে বলে, কি বলো এসব? আমি কোথাও যাব না, এই সরোজপুর থেকেই পড়বো। পাগলি মেয়ে বলে কি, এখানের স্কুলে তো বিজ্ঞানের মাস্টারই নাই। তাছাড়াও কলেজে তো সেই সদরে, তাছাড়াও কলেজ তো সেই সদরে। দুদিন পরে ঢাকায় যেতে হবে, আগে গেলে তোরই ভালো, পরিবেশের সাথে মানিয়ে নিতে সুবিধা হবে। আর তাছাড়াও এখানে রেখে তোকে পড়াতে পারবো না, তোর আব্বাই তো পড়তে দেবে না, ওর থেকে পাত্র এনে বিয়ের পিড়িতে বসিয়ে দেবে। তাই রিজের সাথে সলা পরামর্শ করে ঠিক করেছি। তোর মামার সাথেও কথা হয়েছে, তোর মামি তো খুশিতে আত্মহারা, তোকে চোখে হারায় কি না। মায়ের মুখে মামা বাড়ির গল্প ফুরায় না। চঞ্চলা রূপসা আনমনে হুহা করে। সে কখনো এসব ভাবেনি। সে পড়তে চায়, আবার সরোজপুর ছেড়ে যাবে কিভাবে? মা ভাই, চাচি আম্মা, চাচা যান, রিজ ভাই, সুর ভাবি সবাইকে ছেড়ে ভিন শহরে পাড়ি জমাতে হবে। মনের কোণে খুদে অজানা গাছের কড়ি নেতিয়ে পড়ে। রসুই ঘরে খেমে নেই একাকার সুরেলা। মন মেজাজ শব্দ আসমানে, রাগে দুঃখে কান্না পায়। এত রান্না কিভাবে করবে সে? সুমি 2টো কি 3টে ঘরে এখনই ইফতারের তোড়জোড় চলছে। শাশুড়ি হরেক রকম পদের লিস্ট ধরিয়ে ফটোয়া। সুরেলা নিজের মেজাজকে নিয়ন্ত্রণে রাখে। সংসারটা তার, মানিয়েই তো চলতে হবে। সাংসারিক কাজগুলো করতে তার আপত্তি নেই, তাই বলে এতগুলো মানুষের এত এত পদের রান্নার ভার তার একার উপর দিবে? কাজের মেয়েগুলোকেও শয়তানি করে তারা আশার আগে ভাগিয়ে দিয়েছেন। কি ধরিবাজ মহিলা! সুরেলা বিষণ্ণ মুখে এক হাতে সবটা করে যায়। খালার শাশুড়ি এসে 2-1বার উকি ঝুঁকি দিয়ে গেছে। আইফা নামক মেয়েটা আসে সাহায্য করার জন্য। রেবেকা বানু ধমকে পাঠিয়ে দেয় তাকে। সুরেলাকে 2টো কথা শোনাতে ভুলে না। তার বোনঝি এসেছে ঘুরতে, তাকে দিয়ে কোন আক্কেলে কাজ করাই। সুরেলা বিরক্ত চোখে চেয়ে জবাব দেয়, আমি টাইনা আনি নাই তারে, হ্যাঁ নিজেই আইসে। রেবেকা বানু তবু রাগে গজগজ করতে করতে তাড়াতাড়ি হাত চালাতে বলে প্রস্থান নেয়। সুরেলা ধচং বচং করে হাড়ি পাতিল নাড়াচাড়া করে। ভরা চোখ বাদ ভাঙে, আঁচলে চোখ মুছে নাক টানে। ভাইয়ের কথা মনে পড়ছে খুব। মলিন ঘুনে খাওয়া কাঠের টেবিলে মাথা এলিয়ে দিয়েছে সিনান সালেহ। চোখে ঘুম ঘুম ভাব, যেন এক্ষুনি আঁখি পলক বুঝে যাবে। হঠাৎ গাড়ির হর্নের শব্দে সজাগ হয় মস্তিষ্ক। রিজ ভাইকে দেখে চোখ বুজে রাখে, বিড়বিড় করে সখীকে বলে, হুমুন্দিরে কবি আমি ঘুমাই গেছি, খবরদার ডাকবি না। সফি আস্তা বলে সম্মতি জানালো। নরিজ রোদ চশমা খুলে বুক পকেটে ঝুলিয়ে এগিয়ে আসে গ্যারেজে। গ্রামের মানুষের মুখে রিজ ভাইয়ের খুনের বর্ণনা শোনার পর থেকেই তাকে খুব ভয় পায় সফি। ভীতু চোখে চেয়ে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম দোলা ভাই, কেবা আছেন? সুরাপা কেবা আছে? খাইছেন নি? সেন ভাই তো কইল মন্দিরে কইবি হ্যাঁ ঘুমাই গেছে, ডাকতে মানা করছে। ভয়ের চোটে
তালগোল পাকিয়ে ফেলে সফি। ঘামে ছুটে তিত্তির করে সিনান পা বাড়িয়ে লাথি মারল সফি ভয়ে লাফিয়ে ওঠে। নরিজের কপালে ভাঁজ পড়ে। গ্যারেজের কাঁচা মেঝে হাত হতে মাটির সোদা গন্ধ, মোবাইলের গন্ধে গা শিউরে ওঠে। নিজেকে স্বাভাবিক করে সিনানের উদ্দেশ্যে বলে, শালা বাবু, কাহিনী কম কর, কথা আছে। তুই দিন দুপুরে নাটক করিস আর ওদিকে তোর বোন কেঁদে চোখ ফুলিয়ে দিশেহারা। সমস্যা কি তোর? সিনান স্বাভাবিক হয়ে বসে। নরিজের দিকে শান্ত চোখে চেয়ে তাচ্ছিলের স্বরে বলে, আমার জন্য কান্দার কিছুই দেখি না। ও যা চাইছিল তাই পাইছে। সুখ তো চোখে শীর্ষে ফুল দেখার কথা রিস ভাই। তোরা দুই ভাই বোন এক গোছের। সেদিন চ্যালেঞ্জ তুই ছুঁড়েছিলি, আমি সাবধান করেছিলাম যে পরে মুখ ফিরিয়ে নিলে চলবে না। তুই তবুও রাজি হলি, তাহলে এখন এসব নাটক করার মানে কি? নরিজের গমগমে আওয়াজের প্রেক্ষিতে সিনান হেসে ওঠে। শব্দ করে হাসতে হাসতেই বলে, সেটাই তুই রাজি ভাই। ও যে কি বলে, হ্যাঁ আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম। আমার বোন তো, আমি পেলে বসে বড় করলাম। একটু ভরসা ছিল যে ভাইয়ের বুকে ছুরি কাটবে না, কিন্তু ওভার কনফিডেন্স আমার গাল দুটোতেই চর বসিয়ে দিল। নরিজ বিরক্ত হয়ে পড়ে। ত্যাক্ত শ্বাস ফেলে বলে, শর্ত কি ছিল? সিনান হাসে শুধু। কোনো এক সন্ধ্যায় রিজ ভাই গ্যারেজে এসেই সুরের কথা বলে, বিয়ে করবে হ্যানতেন। সে গুরুত্ব দেয়নি। প্রাণপ্রিয় বন্ধুর হাতেই বোনকে সদর্প করার বাসনা ছিল। রওশনের মতো শান্ত ভদ্র ছেলে পাওয়া দুষ্কর, আর ছোট থেকেই একসাথে ওঠা বসা। বন্ধুর সবটাই নখদর্পণে, তাই মানা করেছিল বোন দিবে না রিজ ভাইকে। তখন ভদ্রলোক জানায় সুনার কি তাকে মনে মনে পছন্দ করে। ভালোবাসাটাও বাসে হয়তোবা। সিনানের কানও এমনটা এসেছে। শাপলা বলেছিল তো একবার, তবে বোন তার কথার উপর কথা বলবে না সে জানে, কিন্তু ভদ্রলোক মানছিলই না। আকার ইঙ্গিতে না, সরাসরি বলেছিল তার কথা না মানলে তুলে নিয়ে যাবে। সিনান জানে নরিজের পক্ষে অসম্ভব নয়, তবে সেও বোনকে রক্ষা করতে সক্ষম। নাচরবান্দা রিজ ভাই শেষমেশ জব্বর একখানা হুমকি দেয়। তার মেজাজও বিগড়ে গেল। বুক ফুলিয়ে চ্যালেঞ্জ ছুড়ে তার বোন রাজি করিয়ে নিয়ে যেতে পারলে সে স্নান সালেও কিচ্ছুটি বলবে না। ব্যাস, রিজ ভাই লুফিয়ে নেয় সুযোগ, কিছু হাবিজাবি সত্য জুড়ে দেয়। তারপর একদিন হুট করে ফোন দিয়ে আসতে বলে সুরকে নিয়ে, নাকি কাজে অফিসে পৌঁছেছে, এখনই বিয়ে সারবে। সিনান তার ছেলের সাথে হেসে বলেছিল সুর কখনো রাজি হবে না। হয়েছিল তাই, সুর ফিরে এসেছিল। তবে রাস্তার মাঝেই এসে মৈত্রীভূম হয়। ভাই স্নেহের বাঁধন ছিন্ন করে আবেগে গা ভাসিয়ে ফিরে যায়। সে দূর হতেই সবই দেখেছে। কি হলো সিন? নরিজের কথাই ধ্যান ভঙ্গ হয়। টুল ছেড়ে মুখোমুখি হয়ে দাঁড়ায়। গায়ের চাদরটা কাঁধে তুলে বলে, শর্ত ছিল আমি সুরকে ভুল বুঝে দূরে সরিয়ে দিতে পারবো না, তাই তো? আমি তো ভুল বুঝিনি রিজ ভাই। বুঝেছি ভাইয়ের এত বছরে ভালোবাসার চেয়ে দুদিনের আবেগটাই বেশি প্রভাব ফেলেছে। আমি তো ওকে দূরে ঠেলে দেইনি। আমি এখনো ততটাই জান হারাই বোনের উপর যতটা পূর্বে হারাতাম। আমার এক কথা, আমার বোনের গায়ে ফুলের টোকা পড়বে তো চেয়ারম্যান বাড়ির তছনছ হয়ে যাবে রিজ ভাই। গরম তেলে কাতলা মাছের চাকা ছাড়তেই হাতে ছিটকে লাগে। যন্ত্রণে ছটফট করে ওঠে সুরেলা। ব্যথায় চাপা স্বরে চেঁচিয়ে উঠল, কিন্তু হাই, কারো কানে সুরেলার ব্যথতুর বেদনা সুর পৌঁছালো কি বোধ হয় না। কেউই যে এলো না। সুরেলা নিজে উঠে ট্যাপ ছেড়ে পানির ধারায় হাত ভেজায়। যন্ত্রণায় ভেজা চোখে আবারও ভিজে ওঠে। এদিকে মাছ পুড়ে যাচ্ছে। সুরেলা কল বন্ধ করে এসে চুলার আঁচ কমিয়ে দেয়। গ্যাসের চুলা সম্পর্কে অবগত নয় সে। একটু আগে চাচি শাশুড়ি দেখিয়ে দিয়ে গেল। সুরেলা আঁচলে চোখের জল ও ঘমার্ত কপাল মুছে করে মাছ দেয় সুরেলা। দক্ষ হাতে এক একে সব পদই শেষ, শুধু ছোট মাছের চচ্চড়ি বাকি। সুরেলা আলু পেঁয়াজ কুচি কুচি করে কল ছেড়ে ধুয়ে নেয়। এমন মুহূর্তে রেবেকা বানু ভূতের মতো উদয় হয়। গম্ভীর মুখে বলে, রান্না কদ্দূর? ছোলা রস বুন্দিয়া পেঁয়াজও হয়েছে? সুরেলা দাঁত দিয়ে না তাকিয়ে দাঁতের দাঁত চেপে বলে, হ্যাঁ হয়েছে, শুধু আমার মাথাটা কেটে মুড়ি ঘন্ট করা বাকি।
একটু অপেক্ষা করুন। রেবেকা বানু হিসিয়ে বলে। পকিনির আবার তেজ, যা চোপাখানি ধুয়ে ইফতারের বন্দোবস্ত কর, বাকিটা আমি দেখছি। সুরিলা সন্ধিয়ান চোখে চাই। রেবেকা বানু সুরিলার হাত থেকে হাড়ি ছিনিয়ে নিজের কাজে অগ্রসর হয়। সুরিলা ভ্যাবলার মতো দাঁড়িয়ে থাকে। হঠাৎ সুমতি জাগলো কুচ্চুটে মহিলার। সুরিলা অতশত না ভেবে চলে যায় দোতলায় নিজ কামরায়। বিছানায় বসে হাঁপছালো। ফ্যানের ভলিউম সর্বোচ্চ গতিতে ছেড়ে দিয়ে ডান হাতে ফু দেয়। বড় হাতের ব্লাউজ রান্নার সময় গুজে নিয়েছিল কাজের সুবিধার্থে, কিন্তু অকাজটা হয়ে গেল। কেমন ফোসটা পড়া বিচ্ছিরি লাগছে। জ্বলনিটা কথা নাই বলি, গরমে গাল গতর ভিজে চুবু থুবু। গোসল করতে পারলে ভালো লাগতো। শৈলা আলমারি খুলে প্রয়োজনীয় কাপড় নিয়ে গোসলখানায় ঢুকে অল্পক্ষণ সময় নিয়ে চটজলদি গোসল সেরে বেরোতেই দরজা খটখটানোর আওয়াজ আসে। শৈলা ভেজা কাপড়ের বালতি পার্শ্বে রেখে মাথায় ভালোভাবে ঘোমটা টেনে নেয়। আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে সিটকেনি খুলে দেয়। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে মানব পা দিয়ে দরজা ভিজিয়ে এক হাতে পাতলা কোমর শূন্যে তুলে নেয় সুরেলাকে। ভেতরে যেতে যেতে বলে, দরজা বন্ধ দেখে খটকা লাগছিল। আমার ঘরে তো কেউ আসে না। পরে মনে পড়ল একটা ঝোগরুটে বউ আছে। ডার্লিং, মিসড ইউ। সুরেলা চিংড়ি মাছের মতো ছটফট করছে সারা পাওয়ার জন্য। নরিজ বিরক্ত হয়ে ছেড়ে দেয়। সুরেলাকে কিছু বলতে না দিয়ে বলে, হ্যাঁ জানি, রমজান মাস চলে। চুমু চুমু খাইনি তো, জাস্ট ক্যাজুয়াল হাগ ছিল। সুরেলা কিছু বলে না। মুলিন মুখে ভেজা বালতি নিয়ে বেলকুনিতে মেলে দেয়। নরিজ শান্ত চোখে চায়। সুরেলা ভেতরে আসলে শার্টের বোতামে হাত ধরিয়ে দিয়ে বলে, মুখটা প্যাঁচার মতো কেন? চাচি আম্মা তো রূপসার খেয়াল রাখতে ব্যস্ত। রসুই ঘরের দেখলাম আম্মা একাই রান্না করছে। তার হাতে হাতে কাজ করতে পারতে। জানি আম্মা তোমাকে পছন্দ করে না, তাই বলে তার সামনেই যাবে না। আজ পছন্দ করেন না, কিন্তু কাল ভালোবেসে মেয়ের মতো বুকে টেনে নিতে কতক্ষণ। দুই একটা কথা শোনাক, তুমি কানে না নিয়ে মিশে থাকার চেষ্টা করবে। সুরেলা শার্টের বোতামগুলো আস্তে ধীরে খুলে ফেলল। এই ছিল শাশুড়ি মনে। আলো খুবই ভালো। প্রথম চাল শাশুড়ি দিল, পরবর্তী চাল না হয় তার পক্ষ থেকে চালা হবে। সুরেলা মুচকি হাসল শুধু। গত থেকে শার্টটা খুলে বলে, আমি না হয় বোবা হয়েই থাকবো, তবে আমার পরিবার নিয়ে কটূক্তি করলে আমি ছেড়ে কথা বলবো না। মনে রাখবেন, আমি নাচতে নাচতে আসিনি, আপনি হাত ধরে সসম্মানে এনেছেন। আঁচলে ফাঁকে উকি দেওয়া কোমল উদরে আঙ্গুল দাবিয়ে চিমটি কেটে গোসলখানায় চলে যায় নরিজ। আপনাকে অসম্মান করা প্রতিটি বাক্য নওরিজের বুক বরাবর আঘাত হানবে। শুধু ভরসা করতে শিখুন জনাবা। সুরেলা পেট চেপে অস্পষ্ট স্বরে উহ বলে ওঠে। গুন্ডা ডিপজল কোনকার, মন চাই ঠ্যাং ধইরা আসার মারি। বেদ্যপ বেটা। খাবার ঘরে মাদুর পেতে বসেছে সবাই। সামনে দস্তরখানা বিছানো। বাড়ির পুরুষ মহিলা সবাই বসেছে। অনুপস্থিত রমজান মিয়া। সবার পাতে ইফতারির সামগ্রী দেয় সুরেলা। তাকে সাহায্য করে আরিফা। সামিনা বেগমের ব্যাপারটা বেশ ভালো লাগে। মেয়েটার পারিবারিক শিক্ষার ত্রুটি নেই। আরিফা পেঁয়াজু দেয় সবার পাতে। রওশনের পাতে দিতে নিবে রওশন বাধা দেয়। হাতে হাত স্পর্শ লাগে অনাকাঙ্ক্ষিতভাবে। আরিফা যেন বৈদ্যুতিক শখ খেয়েছে, বুকটা ধক করে ওঠে। রওশন ছোট্ট করে বলে, আমি পেঁয়াজু পছন্দ করি না। আরিফা লাজুক ভঙ্গিতে সরে যায়। সামিনা বেগম দুজনকে দেখছিলেন। রওশনের সাথে মেয়েটাকে মানাবে না? অবশ্যই মানাবি। তিনি খেয়াল করেন ছেলেটার মুখটা কেমন গম্ভীর, চল শক্ত হয়ে আছে। সামনে তাকাতে দৃশ্যমান হয় সুরেলা নওরিজের হাত ধুয়ে দিচ্ছে। তিনি দীর্ঘশ্বাস ফেলেন। তার হাসিখুশি ছেলেটার জীবনে এ কেমন অমানিসাই ছেয়ে গেল। একই বাড়িতে থাকবে যেহেতু এসব চোখে বিধবে স্বাভাবিক। ছেলেটা কিভাবে সহ্য করবে? তিনি হুট করে এক সিদ্ধান্তে উপনীত হন। রাহেলা আপার সাথে কথা বলতে হবে অতি শীঘ্রই। ইফতার পর্ব শেষ হতে হতে সবাই যার যার মতো প্রস্থান নেয়। সুরেলা এটো থালাবাটি নিয়ে অন্দরমহলের উঠোনে চলে যায়। কল ছেড়ে সাবান গুঁড়োই মাজতে শুরু করে। খেয়াল করেনি সেখানে কেউ দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে অনবরত। হঠাৎ পিঠ বাঁকিয়ে চেঁচিয়ে ওঠে সুরেলা। চিটকে সরে উঠোন জুড়ে চোখ বুলায়। কেউ তো নেই। পিঠটা জ্বলছে কেমন যেন। কে ছিল? সে পিঠে হাত দিয়ে
বোঝার চেষ্টা করে। সুরেলার চিৎকারে সবাই ছুটে আসে। রওশন সবার আগে উপস্থিত হয়। সুরেলার কাছে এগিয়ে এসে বলে, কি হয়েছে সরলা? সুরেলার পিঠের জ্বলুনি যেন বেড়ে চলেছে, হাত দিয়ে ধরে নাগাল পাচ্ছে না। রওশনকে দেখে পিঠ ঘুরিয়ে বলে। পিঠে কি যেন এসে পড়লো, জ্বলছে খুব। রওশন সুরেলার পিঠে চাপড় মারে দুবার, জগে ভরা পানি ছিটিয়ে বলে, শাড়ি পরেছে সরলার? আগুন কোথা থেকে আসলো? আতঙ্কে সুরেলা কাঁপতে থাকে। ততক্ষণে সবাই উপস্থিত। সুরেলার মাথায় কাপড় টেনে ঘুরে দাঁড়ালো। নরিচ গম্ভীর মুখে এগিয়ে এসে বড় বড় পা ফেলে। পরিস্থিতি বেগতিক, কিন্তু তার স্ত্রীকে রওশন ছুঁয়েছে, ব্যাপারটা রক্ত গরম হয়। ভয়ে সুরেলার মুখ বিপন্ন হয়ে আসে, হাত পায়ের বল ফুরিয়ে আসছে, যেন এখনই পড়ে যাবে। আগুন কোথা থেকে আসবে? ভুতুরে কাণ্ড নয় তো? নরিচকে দেখে সুরেলা যেন শক্তিহীন হয়ে পড়ে যেতে নাই মাথা ঘুরিয়ে। নরিচ বাহু ধরে বুককে জড়িয়ে নেয়, সহধর্মিনীকে আশ্বাস দেয়। ভয় নেই, আমি আছি, কিছু হবে না। সুরেলা জ্ঞান হারেনি, তবে কেমন বল শক্তি হারিয়ে ফেলেছে। বর্ষাযোগ্য বুকে মাথা টিকে নিভু নিভু চোখে চায়। রেবেকা বানু বিরক্ত মুখে বলে। নরিচ রওশনের দিকে তাকায়। রওশন জগ নিচে রেখে বলে, বসায় করেছিলাম, তোমাদের মতোই সুরেলার চিৎকার শুনে ছুটে আসি। পিঠে হাত দিয়ে ছটফট করছিল, শাড়িটা কোনোভাবে আগুনের ছোঁয়ায় লেগেছিল বোধ হয়। আগুন ধরে ওঠেনি, তবে কাতান শাড়ি বিধায় পুড়ছিল শুধু। নরিচ সুরেলার পিঠের দিকে তাকায়। পিঠের আঁচলে একটু অংশ পোড়া। সে বুকে লেপ্টে থাকা সুরেলার ভীত মুখপানে তাকায়, নরম সুরে শুধায়। সুরেলা, আগুন আসলো কোত্থেকে? কি হয়েছিল বলো? সুরেলা শুকনো ঢোক গিলে বুকের কাজটাই টি শার্ট খামচে ধরে বলে, এই তো বাসন মাজছিলাম, হঠাৎ কিছু এসে পড়লো পিঠে, কিন্তু কেউ ছিল না। নরিচের কপালে ভাঁজ পড়ে। কলপারে তাকাই, কিছুই নজরে আসে না। রাহেলা বানু এগিয়ে এসে সুরেলার আঁচল ছাড়া দেয়। রিজ বাবা, ধোঁয়া উঠতাছে, আগুন এখনো নিভে নাই মনে হইতেছে। পিছলা শাড়ি, তাই সাবধান। সুরেলা আরো জড়সড় হয়ে পড়ে। নরিচ খেয়াল করে পিঠ পেছনের আঁচলে ভাঁজ হতে কিছু একটা পড়লো। পা দিয়ে সামনে আনতেই মুখোপাই থমথমে হয়ে আসে আদো খাওয়া জ্বলন্ত সিগারেট। তৎক্ষণিক হুঙ্কার ছুরি। কে এসেছিল এখানে? কার এত বড় কলিজা? জ্যান্ত জ্বালিয়ে মারবো শুয়োরের বাচ্চাকে। এ যে বাঘের গর্জন। আরিফা তো ভয়ে হাঁটু কাঁপাকাঁপি অবস্থা। রেবেকা বানু চিন্তায় পড়ে, কি হতে পারে? বাইরে কেউ নিশ্চয় ঢুকেছিল। এগিয়ে গিয়ে দেখেন অন্দরমহলে দরজা খোলা। তিনিও গলা চড়িয়ে বলেন, দিনে কখনো দরজা খুলে রাখা হয় না, এখন রাত দুপুরে কে দরজা খুললো? রিজ বাইরের কেউ হবে হয়তো। ঘরে তো আমরা সবাই, আর ওকে জিজ্ঞাসা করো কাউকে দেখেছে কিনা। নোমান মাহবুব বলে স্ত্রীর উদ্দেশ্যে বলেন, মেয়েটা ভয় পেয়েছে, একটু সময় দাও ওকে। আর মেইন গেট বন্ধ করে দিতে বলো। রোশন, বাড়িতে কত কাজের লোক, কোনো লুচ্চা লাফাঙ্গা এসেছিল বোধহয়, ধরা পড়লে রেহাই নেই। নরিচের চল ভয়ঙ্কর দেখায়। রাগে মুখ চোপা রক্তিম নোমান মাহবুব ছেলের দিকে তাকিয়ে বলে, এ কথা এখানেই মিটে যাক, কোনো কানাকানি যেন না হয়। বাড়ির সম্মানের ব্যাপার স্যাপার এখন কান থেকে দোকানে যেতেই তিলতাল হতে সময় নেবে না। আশা করি বুঝতে পেরেছো সবাই। সবাই মাথা নাড়ালো। রওশন সুরেলার ভীত মুখটার দিকে তাকায়। কিভাবে রিজ ভাইয়ের বুকে বর্ষা খুঁজে নিয়েছে। বুকটা তার হলেও পারত। পরক্ষণে নিজ মনকে শাসাই রওশন হনহনিয়ে চলে যায় বাইরে। নরিচ গম্ভীর মুখে তাকিয়ে দেখে তার প্রস্থান। রিফা, সিগারেটের টুকরো তুলে সযত্নে রেখে দে তোর কাছে। আর আম্মা, বাটিতে কিছু বরফের টুকরো নিয়ে আমার ঘরে আসুন। বলে সুরেলাকে নিয়ে উত্তরমুখী দরজায় হাঁটা দেয়। আইল হতে পাজাকোলা করে তুলে কপালে চুমুতে ভরিয়ে দিল। বিড়বিড় করে বলে, যে করেছে সে জানেও না কতটা ভয়াবহতা অপেক্ষা করছে তার জন্য। নওরিজ মাহবুব খানের সম্মানে ক্ষত সৃষ্টি করেছে। ওর কলিজায় জ্বলন্ত সিগারেটে চেপে ধরবো। সুরেলা গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ লুকিয়ে নেয়। নরিচ সুরেলাকে নিয়ে ঘরে আসে। বিছানায় বসে শাড়ি খুলে ফেলে। পিঠের ব্লাউজে কিছু অংশ পুড়েছে। উজ্জ্বল শ্যাম পিঠে লালচে আভা ফুটে উঠেছে।
নরিচ আঙ্গুলে ডগে ছুঁয়ে দিতেই কুকড়ে ওঠে সুরেলা। লাজে হাঁসফাঁস করে। নরিচ গাল জোড়া ও চেপে ফুল অধরে ঠোঁট ছুঁয়ে বলে, আই এম সরি, আমি বাড়িতে ছিলাম অথচ তোমার এই হাল। কে ছিল দেখনি? অদ্ভুত কিছু? না, কাউকেই চোখে পড়েনি, তবে সিগারেটের গন্ধ ভেসে আসছিল, কিন্তু খেয়াল করিনি। টলমল চোখে বলে সুরেলা। নরিচ চোখে পানি মুছে দেয়। দরজা খটখটানোর আওয়াজে আলমারি থেকে একটা কুর্তি এনে ব্লাউজের বোতাম খুলতে উদ্যত হয় সে। সুরেলা গরম তেলে পানির ছিটার মতো চ্যাত করে ছিটকে যায়। ভয়ডর সব গায়েব হয়ে গেছে। বিপি করে বকে নরজের হাত থেকে কুর্তি নিয়ে গোসলখানায় দৌড় লাগায়। সাথে কি আর সে লুচ্চা বলে? 1 নম্বরের অসভ্য বেলাজ লাট সাহেব। নরিচ স্বস্তির শ্বাস ফেলে। ভয়টা তো দূর হলো জানাবার। শ্বাস নিতে কষ্ট হয় সুরেলার। মনে হয় এখনই দম আটকে অজ্ঞা যাবে। আচানক গা শিউরে ঘুম ছুটে যায়। নিজেকে অন্ধকার কামরায় ঠাউর করে। বাষ্পীরের কালি অন্ধকারে জনাবকে ঘুমন্ত অবস্থায় দেখে। বলিষ্ঠ হাতের থাবা তার কামিজের অন্তরালে। মুহূর্তে গাল লাল অভিমায় ভরে গেল। ঠেলে সরিয়ে দিতে চাই, কিন্তু ব্যাহে হাত যেন সরতে চায় না। এতক্ষণ স্থির থাকলো, এবার নড়চড় শুরু করে। ঘুমে করে জনাব দূরত্ব ঘুচিয়ে নিয়েছে। সুরেলার ভেতরে ঝড় উঠল, বাইরে শান্ত থাকে। তন্তা আচ্ছন্ন লোকটাও শান্ত হয়েছে নিমিত্তে। সুরেলার সত্যি শ্বাস ফেলে, তবে গালে রক্তিম আভা এখনো ছড়িয়ে। হঠাৎ ধুমধাম দরজা ধাক্কানোর শব্দে সুরেলা চমকে ওঠে, ভয় পায় খানিকটা। নগ্ন বাহু ঠেলে ভীতু স্বরে ডাকে, ভাই, হ্যারিস ভাই, ওঠেন না, কেটা জানি দরজা ধাক্কাইতাছে। তন্দ্রা আচ্ছন্ন মুখশ্রী মুখটে বিরক্তির রেখা ফুটে ওঠে। নড়েচড়ে পিট করে চোখ মেলে যায়। ঘুম যাওয়ানো ফরট স্বরে বলে, কি হয়েছে? কানের কাছে ভাই ভাই করবি না, মুখ সেলাই করে দিব। শুনলাম ভোতা মুখ বানি বলে, সাইমুমের আব্বা, কেটা জানি দরজা ধাক্কাইতাছে, কানে ঢুকে না নাকি বয়রা হইছেন? নরিচ সুরেলাকে ছেড়ে উঠে দাঁড়ালো। গায়ের শার্ট চাপিয়ে দরজা খুলে দেয়। চাচিকে দেখে কপাল কুচকে শুধায়, চাচি আম্মা, কি হয়েছে? কাঁদছেন কেন? রিজ বাবা, রূপটা কেমন করছে, তোমাকে শুধু ডাকছে। সামিনা বেগম কাঁদতে কাঁদতে বলে ওঠে। নরিচ চিন্তিত মুখে ছুটে যায় রূপসার কামরার দিকে। সামিনা বেগম তার পিছু পিছু ছুটে আঁচলে মুখ বুজিয়ে গুনগুন করে কাঁদে। সুরেলা বড় অন্যায় ঘোমটা টেনে রূপসার ঘরের দিকে যায়। খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতে নজরে পিঠে লোকটার বাহু ডোরে বন্দিনী রূপসাকে। কিশোরী বধুয়ার মুখটা এইটুকুন হয়ে যায়। রিজ ভাই, ওই খারাপ লোকটা আবার এসেছে, আমাকে ছুঁয়েছে। তুমি ওকে আবার মেরে ফেলো, তুমি ওকে মেরে ফেলো। ভাঙ্গা ভাঙ্গা গলে ফোপাতে ফোপাতে বলে রূপসা। নরিচ মাথায় হাত বুলিয়ে কোমল গলায় বলে, বাজে স্বপ্ন ছিল ওটা। পিচ্চির দিকে যে হাত বাড়িয়েছিল তার নাম নিশান উড়িয়ে দিয়েছে তোর রিজ ভাই। দেখি, শান্ত হ। রূপসী শান্ত হয় না। বারান্দার দিকে আঙ্গুল তাক করে বলে, ওই বাজে লোক এসেছিল, আমি তোমাকে অনেক ডেকেছিলাম, তুমি আসোনি রিজ ভাই। ও আবারও বাজেভাবে ছুঁয়েছে আমাকে। আমি এখন বাজে মেয়ে হয়ে গেছি, আমাকে আর কেউই ভালোবাসবে না। সামিনা বেগম আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে দেয়। মেয়েটার কি সর্বনাশটাই না হলো। তার কান্নায় রূপসার কান্নার বেগ বেড়ে যায়। নরিচ বারান্দার গ্রিলের দিকে তাকায়। দরজা খোলা, গ্রিল নেই বারান্দার। তবে ভেতরে আসার সাহস কেউ করবে না। সবচেয়ে বড় কথা, মৃত ব্যক্তি কিভাবে আসবে? পিচ্চি বাজে স্বপ্ন দেখেছিস তুই? এরকম করলে কিন্তু হাসপাতালে রেখে আসবো। তখন ডাক্তার ঘন্টায় ঘন্টায় ইনজেকশন পুশ করবে। দেখি, শান্ত হ। রূপসা আরও অশান্ত হয়ে পড়ে। নরিচকে ছেড়ে বিছানায় বালিশ, ওষুধপত্র যা যা আছে ছুঁড়ে মারে যত্রতত্র। একটা ওষুধের শিশি সুরেলার কাঁধে লাগে। অস্পষ্ট স্বরে ব্যথিত ধ্বনি নিকট হয় মুখ থেকে। নরিচ সেদিকে এক পল চেয়ে দেখে। রূপসাকে ধরতে গেলে চিল্লাচিল্লি শুরু করে দেয়। সামিনা বেগম হামাও সুরে কেঁদে মেয়েকে জাপটে ধরে। রূপসা যেন জ্বলে ওঠে। ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। বিছানা হাতটিয়ে কিছু খুঁজে না পেয়ে কোলবালিশ ছুঁড়ে বলে, একদম মেরে ফেলবো, ছুঁবে না আমাকে। সামিনা বেগমের কান্নার গতি বেড়ে যায়। বেশ কয়েক জোড়া
পায়ের শব্দ পেয়ে তড়িঘড়ি দরজা আটকে দিল। মায়ের শঙ্কিত মন চায় না মেয়ের এ হাল কেউ জানুক। নরিত শান্ত চোখে চাই সদ্য পরিস্ফুটিত কিশোরী মনে সেদিনের ওই বিষাক্ত ছোঁয়া বাজেভাবে গেঁথে আছে। ওর কথা শুনে এখানে আনা ভুল হয়েছে। সে ঘাড় ঘুরিয়ে সুরেলার দিকে তাকিয়ে কিছু ইশারা করে। বেড সাইডের টেবিল থেকে ওষুধপত্রের স্তূপ হাতটায়। সুরেলা ভীত চোখে এগিয়ে আসে, কি করবে বুঝতে পারে না। লোকটা ইশায় কি বোঝালো। এদিকে দরজায় ধাক্কানোর শব্দে সুরেলা আরো ঘাবড়ে যায়। সামিনা বেগম এগিয়ে এসে মেয়েকে জাপটে ধরে রূপসা চেঁচামেচি শুরু করে দিল। নরিত সুরেলাকে বলে, ফতুয়ার হাতা উপরে তুলে হাতটা ধরো। নরিজের হাতে ইঞ্জেকশন দেখে সুরেলা বড় বড় করে তাকায়। রূপসার ফর্সা মুখ রক্তিম হয়ে এসেছে। তার দিকে কেমন চোখ রাঙিয়ে তাকিয়ে সুরেলা শুকনো ঢোক গিলে হাতা উপরে তুলে কাপা হাতে হাতটা ধরে। নরিজ সময় নেয় না, ঘুমে ইঞ্জেকশন পোষ করে দেয়। রূপসার সশরীরে যেন অসুরের শক্তি ভর করেছে। জামটা দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। গায়ে বল নেই, বাচ্চা মেয়েকে ধরে রাখতে পারিস না? নরিজ সুরেলাকে ধমক দিয়ে বলে। সুরেলা ভয়ে কেঁপে উঠে চিটকে দূরে সরে যায়। রূপসা কতক্ষণ ছটফট করে। নরিজ বাহু ধরে কাছে টেনে আনে। কোমল স্বরে এটা ওটা বলে মাথায় হাত বুলিয়ে দেয়। রূপসা বিড়বিড় করতে করতে একসময় শান্ত হয়ে আসে। বিছানায় গুটিসুটি মেরে ঘুমিয়ে যায়। সামিনা বেগম মেয়ের মুখে হাত বুলিয়ে শব্দহীন কাঁদে। ওদিকে দরজা ধাক্কানোর শব্দ আর বাড়ির লোকের হাক ক্রমাগত বেড়েই চলেছে। সামিনা বেগম সুরেলা আর নরিজের দিকে তাকিয়ে বলে, ওদের কিছু বলিস না রিচ, রূপের বাপ জানলে সব শেষ হয়ে যাবে। আমি আমার মেয়েকে দূরে পাঠিয়ে দেব, ও পড়াশোনা করে বড় হবে। ভাই ভাবি অনেক ভালোবাসে ওকে, মেয়ের মতো রাখবে। নরিজ কিছু বলে না, নিজেকে অপরাধী মনে করে। রূপের এ হাল তার জন্যই তো। সে দরজা খুলে দিল, তাকে কিছু বলতে হয় না। সামিনা বেগম বাহানা দেখিয়ে বলেন, মাথা বেকায়দায় পড়ে ব্যথা পেয়ে চেল্লাচিল্লি করে কাঁদছিল। রিচ ইঞ্জেকশনটা দিয়ে ঘুম পাড়িয়ে দিল। উঠোনে দাগ কেটে সরল রেখায় পরপর জুতো সাজিয়ে জুতা চর খেলছে দুপক্ষ। একদল পাহারা দিচ্ছে, আরেক দল কুতকুত। শব্দ আউড়িয়ে একদমে জুতো আনার চেষ্টা করছে। কিশোরী মেয়েদের হাউকাউ শব্দে মনে হচ্ছে মাছ হাঁটা। চৌকিতে শুয়ে সিনান সালহ জ্বর ওয়ে মাথা যন্ত্রণে জর্জরিত হয়ে ছটফট করছে। কেমন অস্থির অস্থির লাগছে, যেন মারা যাবে। জ্বরে উত্তাপে চোখ ভিজে যায়। ঘরের মাঝেই মুরগি দানায় ফানায় করছে ডিম পারবে বলে। সিনান দুর্বল শরীরে উঠে এসে আরেকটা ডিম দেখে দেয় খড়কুটো দিয়ে বানানো বাসায়। মুরগি কক কক করে সেথায় বসে যায় ডিম পারতে। সিনান আবারও গা এলিয়ে দিবে বাইরে। হাউকাউয়ের মাত্রা বেড়ে যায়। ক্যাপাটে মেজাজে বাইরে বেরিয়ে আসে। বাসার ফালি তুলে তেড়ে ফুরে যায়। যে বুইরা সেমজি ঘরে ঈদ বাজছে, তোর হ চোখের সামনে থেকে। গলা তো না ফাটা মাইক, মেসল মানুষ কথা কইব তার সেমা অবধি শুনবো না। তোরা হারা পাড়ায় তেরং তরং করস, চা ভাগ, নাইলে মায়ের একটাও নিচে পড়ব না। তার মতো জুতো হাতে নিয়ে পালাই। শাপলা কাদো কাদো মুখে দাঁড়িয়ে ঘন্টাখানেক মাহফিল করে সই জুগিয়েছিল খেলার জন্য। 10 মিনিটেও খেলতে পারল না। তার ছেঁড়া ফাটা ভাগিয়ে দিল সবাইকে। রাগে ক্ষোভে ফুঁসে বলে, তার সেরা মরেও না, মরলেও শান্তি পাইতাম। মনে হয় ওর খাই পড়ি, সব সময় মেজাজ দেখাইব। নেহাত মজা ছলে বলে অবুঝ কিশোরী। তবে সিনানের বুকে লাগে কথাটা। বিগড়ে যাওয়া মেজাজ শীতল হয়ে আসে। সে সবার অশান্তির কারণ। বাঁশের বালি ফেলে যেতে যেতে বলে, যা ডেকে এনে জন্মের খেলা খেল, আর কিছু কইতে যাইতাম না। কল চেপে পানি ধারায় নিচে মাথা দেয় স্নান। একটু আরাম বোধ করে। শান্তি বেগম গোবর ঘুটে দিতে গিয়েছিল। বাড়ির আঙ্গিনায় এসে ছেলেকে মাথায় পানি দিতে দেখে টোপা রেখে ছুটে আসে। কি হয়েছে বাজান, বেশি খারাপ লাগতেছে? দেখি আমি ঠাইসা দেই দিবাল। চাপকল ছেড়ে ভালোভাবে বসে স্নান। কতক্ষণ পানি ধারায় মাথা রেখে সরে আসে। গামছে ভেজা মাথা মুছতে মুছতে বলে, তোর ওই হকারি মলম কই রাখছস? দে কপালে ঘষি, মনে হয় মাথা ছিঁড়া যাইতেছে। বারান্দায় বয়, আমি মালিশ কইরা দেই। সিনান কথা না বাড়িয়ে বারান্দায় পাটি বিছিয়ে শুয়ে পড়ে। শান্তি বেগম ছেলের কপালে মলম ঘষে দেয়।
কিছু টাকা হাতে গুজে দিয়ে বলে। একে তো জ্বর, তার উপর আবার কোন হাত পা ছিলা আনলি, ডাক্তারের কাছে গিয়ে ওষুধ আনে। ওষুধ না খেলে তো জ্বর নামবো না। টাকাগুলো নেই, পকেটে যে 1 টাকাও নাই, আবার সবির হাতেও কিছু দিতে হবে, ওরও তো সংসার আছে। এরই মাঝে আয়ালি বেওয়াকে আসতে দেখা যায়, লাঠি হাতে তসবি টিপে টিপে এগিয়ে আসে। সিনানের দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, জ্বরে বইরা মদ্দার চোখ গর্তে ঢুইকা গেছে। এই জ্বর ঔষধ খাইয়া কমবো না লো, বউ বুকে লইয়া ঘুমাইলে তেনে গা জ্বর ছাড়বো। ঠিক কইছি না? শান্তি বেগম হেসে চলে যায়। সিনান বৃদ্ধার দিকে কপাল কুচকে যায়, সন্ধিয়ান গলায় বলে, সত্যি কইতাছস বুড়ি? বৃদ্ধা খিক খিক সুরে হেসে বারান্দার মাটিতে বসে ফিসফিস করে বলে, হলো একেবারে হাসা কথা। বিশ্বাস না হইলে বউরে লইয়া একবার হইয়া দেখ। সিনান নাক মুখ কুচকে বলে, বউ কই পামু? আগে বিয়া করা বুড়ি, তারপর তোরে কইয়া দেওয়া লাগতো না। বৃদ্ধা শাপলাদের উঠোনের দিকে ইশারা করে বলে, ওই বাড়ির ছেড়িরে ভালা লাগে না? সিনানের বউ হিসাবে ভালো লাগবো না লো বুড়ি। তাইলে কারে লাগবো? তোরে চল কাজী অফিসে। হাউস কি মদ্দার? কেন আমারে জামাই হিসাবে ভালো লাগে না? সিনান হেসে বলে। বৃদ্ধা কিশোরীদের মতো খিক খিক সুরে হেসে বলে, তোর মেজাজ রে বহুত ডরাই ভাইজান। শোন, সবসময় খ্যাটখ্যাট করস, মানুষকে ভালা কয়